আসসালামু আলাইকুম, হোম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি অনুক্রম ও ধারার। এখন পর্যন্ত কিন্তু আমরা অনুশীলনী অঙ্ক শুরু করতে পারিনি। আমরা আজও বেশ কিছু জোড়ায় জোড়ায় কাজ অথবা একক কাজ করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে আমরা শুরু করব 41 নম্বর পৃষ্ঠা থেকে। পাঠ্য বইতে যদি আমরা 41 নম্বর পৃষ্ঠাটা বের করি, আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো যেখানে লেখা আছে একক কাজ। কেন আমি ডাইরেক্ট একক কাজে যাচ্ছি? কারণ লাস্ট পর্বতে আমরা যখন পর্ব 6 করেছিলাম তখন 40 নম্বর পৃষ্ঠাতে আমরা এই পর্যন্ত কিন্তু করে ফেলেছিলাম। তো আমরা জাস্ট পরবর্তী থেকে শুরু করতে যাচ্ছি। এখানে যেই বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে দুইটি সসীম ও দুইটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও। তো কথা হচ্ছে গিয়ে গুণোত্তর ধারা বা গুণোত্তর অনুক্রম কোনগুলো? যেগুলো হচ্ছে যে এক পদের থেকে পূর্ববর্তী পদের অনুপাতগুলো সমান। তো আমরা যদি এভাবে লিখি, আর একটা বিষয় হচ্ছে গিয়ে দুটি বলছে সসীম আর দুটি হচ্ছে অসীম। সসীমের ক্ষেত্রে আমরা কাউন্ট করতে পারছি, আর অসীমের ক্ষেত্রে আমরা কাউন্ট করতে পারবো না, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো প্রথম আমরা উদাহরণটা যদি এভাবে দেই, যে একটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে যেটা বলছে যে দুটি সসীম ও দুটি অসীম গুণোত্তর উদাহরণ দাও। তো এটা আমরা লিখে ফেলি। আমরা প্রথমটা এইভাবে লিখতে পারি। সসীমের ক্ষেত্রে আমরা একটু লাল কালিতে লিখি, সসীম। এক নাম্বার আমরা এইভাবে দিতে পারি যে 4, তারপরে হচ্ছে ধরলাম হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, তারপরে দিলাম 32। এটাকে আমরা এই পর্যন্ত রেখে দিলাম। এটা রেখে দেওয়া মানে হচ্ছে এটা একটা সসীম। লক্ষ্য করো, 32কে যখন তার পূর্ববর্তী পদ 16 দ্বারা ভাগ করব আমরা পাবো 2। 16কে যখন আমরা পূর্ববর্তী পদ 8 দ্বারা ভাগ করব আমরা পাবো হচ্ছে 2। আবার 8কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব আমরা পাবো হচ্ছে 2। এটা একটা উদাহরণ আমরা দিতে পারি। 2 নাম্বার একটা উদাহরণ দিতে পারি এরকম, যে সাপোজ 3, 3 3 9, 3 9 27, 3 27 81। এটা কিন্তু একটা সসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ। কারণ 81কে যখন আমরা 27 দ্বারা ভাগ করব তখন পাবো হচ্ছে 3। 27কে যখন আমরা 9 দ্বারা ভাগ করব পাবো 3। 3কে যখন 3 দ্বারা ভাগ করব আমরা পাবো হচ্ছে 3। তো আমরা দুইটা সসীম অনুক্রমের উদাহরণ লিখে ফেললাম। এখন আমরা আর একটা উদাহরণ লিখব, সেটা হচ্ছে কি যে অসীম। অসীমের উদাহরণটা আমরা কিভাবে দিতে পারি? আমরা যদি এভাবে লিখি, সাপোজ এইটাকে যদি আমরা একটু ফ্র্যাকশনে দিই, বা ফ্র্যাকশন না দিলেও সমস্যা নাই, আমরা জাস্ট সাদা যদি একটা ডট ডট দিয়ে দিই, বা আমরা যদি এইভাবে লিখি যে 5, তারপরে 5 5 25, 5 25 125, এরপরে আমরা ডট 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 দিয়ে দিলাম। এটা কিন্তু একটা অসীম অনুক্রমের উদাহরণ হলো। ওকে, এরপরে আমরা আর একটা উদাহরণ দিতে পারি। কীরকম? যে আমরা 2 নম্বর একটা উদাহরণ দিতে পারি। সাপোজ আমরা যেটা ফ্র্যাকশন আনি, লাইক 1/3, তাহলে 1 কত 9 হবে। তারপরে হবে 1/27, আমরা ডট 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 দিয়ে দিলাম। এতে কি হলো? আমাদের একটা অসীম অনুক্রম হয়ে গেল। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এখানে আর একটা একক কাজ আছে, সেটা কি যে এ বি সি গুণোত্তর অনুক্রমভুক্ত হলে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। আমরা একটা বিষয় যদি এভাবে চিন্তা করি, দেখো যে এ, তারপরে বি, তারপরে সি, নিয়ম অনুযায়ী কী হবে, যে পদটি আছে তার পূর্ববর্তী পদ দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তার মানে সিকে ভাগ করা হবে কি দ্বারা? সিকে ভাগ করা হবে বি দ্বারা। আবার বিকে ভাগ করা হবে কি দ্বারা? এ দ্বারা। তাহলে আমরা লিখতে পারি B/A। ওকে, এবং এটা কিন্তু সমান সমান। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি যে B/A আবার কি C/B। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো এই বিষয়ে এখন পর্যন্ত এই যে 41 নম্বর পৃষ্ঠার একক কাজে আমরা যে ছোট দুটো জিনিস করলাম, কোনো প্রশ্ন থাকলে
অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। পরের অংশটুকু আমরা যদি দেখি, দেখো পৃষ্ঠা নাম্বার 41-এ এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ আমাদেরকে বের করতে হবে। সাধারণ পদটা বের করতে গেলে আমাদের যে জিনিসগুলো মানে মনে রাখতে হবে বা জানতে হবে, তার মধ্যে একটা হচ্ছে যে নিচের অনুক্রমগুলোর সাধারণ অনুপাত ও পরের 3টি পদ নির্ণয় করো, তোমাদের জন্য একটি নির্ণয় করে দেওয়া হলো। এই প্র্যাকটিসটা যদি আমরা ঠিক মতন করি তাহলে কিন্তু আমরা সহজেই কিভাবে বের করতে হয় সেটা জেনে যাব। দেখো প্রথম অনুক্রমে লেখা আছে 6, তারপরে আছে 8, 18, তারপরে আছে 54। এখানে সাধারণ অনুপাতটা কি আমরা জানি যে এক পদের থেকে তার পূর্ববর্তী পদের ভাগফল বা অনুপাত যদি একই হয় তাহলে সেটা হবে সাধারণ অনুপাত। তো 54কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3, আবার 18কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি সেক্ষেত্রেও পাবো 3। তো এখন পরের 3টা পদটা কিভাবে আমরা বের করতে পারবো? যেহেতু এক পদের থেকে পূর্ববর্তী পদের ভাগফল যদি সমান হয় তাহলে এক পদের থেকে পরবর্তী পদটা বের করতে গেলে কী করতে হবে? ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো লক্ষ্য করো আমরা যদি কাজটা এভাবে করি যে 6, 18, 54, তো এই 54কে 18 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3, আবার 18কে 6 দ্বারা ভাগ করলে পাবো 3। তদ্রূপ 6কে 3 দ্বারা গুণ করলে পাবো 18, 18কে 3 দ্বারা গুণ করলে পাবো 54, তদ্রূপ 54কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 162, 162কে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 486, আবার 486কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 1458। এই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে। তো আমরা বাকি কাজগুলো পরেরটা করব এই অনুযায়ী। লক্ষ্য করো এখানে আছে কত? 3x, তারপর আছে 9x², তারপরে আছে 81x³। এটা সাধারণ অনুপাত কি হবে? লক্ষ্য করো এই 81x³ আমরা যখনই পূর্ববর্তী পদ অর্থাৎ 9x² দ্বারা ভাগ করব কি পাবো? 81কে 9 দ্বারা ভাগ করলে পাবো আমরা হচ্ছে 9 9 81, আবার x³ x² দ্বারা ভাগ করলে আমরা পাবো x। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে এখন এখানে আসতেছে 9x। তো এই জায়গাতে আমরা একটা অবজারভেশন করব, সেটা কি? লক্ষ্য করো যে এই জায়গায় কিন্তু একটা ভুল আছে। ভুলটা কিভাবে আমি তোমাদেরকে সাথে একটু আলোচনা করি। দেখো এখানে আছে 3x, তারপরে আছে 9x², তারপরে আছে 81x³। লক্ষ্য করো এই 3x এর সাথে আমরা যখন 3x গুণ করব তখন পাবো আমরা হচ্ছে 9x²। আবার এই 3x যখন আমরা এখানে গুণ করব তাহলে কত পাবো? 3 নং 27, আবার x³। এর সাথে যখন আমরা 3x গুণ করব তখন আমরা 3 27 81 x⁴ পাবো। অর্থাৎ এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে 9x² এর পরে কিন্তু কি হবে? 9x² এর পরে হবে 27x³। সুতরাং এই সিকোয়েন্সটা হবে হচ্ছে এইরকমভাবে যে 3x, 9x², 27x³, 81x⁴। লক্ষ্য করো এই যে 81x⁴ কে যখনই আমরা 27x³ দ্বারা ভাগ করব তখন আমরা পাবো এখানে 3x, আবার 27x³ কে যখন 9x² দ্বারা ভাগ করব তখন পাবো আমরা 3x, এবং 9x² যখন 3x দ্বারা ভাগ করব তখনও আমরা পাবো কিন্তু 3x। সুতরাং এর পরের সংখ্যাগুলো যদি আমরা বের করতে চাই, দেখো কি দাঁড়াচ্ছে? আমরা জাস্ট কিছুই না 81 এর সাথে যদি 3 গুণ করি তো 3 1 3, 3 8 24, আর x এর সাথে x⁴ গুণ করলে x⁵। ওকে, এরপরে আবার যখন আমরা 3x এখানে গুণ করব, x আর x⁵ যখন গুণ করব এটা হয়ে যাবে x⁶, আর 3 যখন গুণ করব 3 3 9, 3 4 12 2, 3 3 দোকানে 6 আর 1 কত? 7, অর্থাৎ 729 x⁶। আবার যখন আমরা এখানে 3x দ্বারা গুণ করব
তাহলে কি আসবে x⁻7, তারপরে কি 3 নং 27-এর 7, হাতে হলো 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8 আর 3 7 21, অর্থাৎ 2187 x⁻7। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভুল আছে, সেটা হবে যে মাঝখানে 27x³ হবে আর 81 এর জায়গায় হবে এটা x⁴। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো, কিন্তু অঙ্ক যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা প্রশ্নেও যদি ভুল থাকে ধরতে পারবে না। আর একটা জিনিস বলে রাখি, এখানকার সাধারণ অনুপাত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3x। ওকে, তো চলো আমরা পরেরটা করি। তো এই ছকের শেষ অংশটুকু আমরা যদি দেখি, যেখানে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে 625 দেন 25 দেন 5। তো নিয়ম অনুযায়ী আমরা কি করব, 5কে 25 দ্বারা ভাগ করব, অর্থাৎ যে পদ আছে তার পূর্ববর্তী পদ দ্বারা আমরা ভাগ করব। তো ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা যদি এখানে একটু যদি আমরা রাফে করি, যে 5 আছে তাকে আমরা ভাগ করব 25 দ্বারা, তার অর্থাৎ হচ্ছে 5 একে 5, 5 5 25। ওকে, এরপরে আছে কি 25 ডিভাইডেড হচ্ছে 625। এটাকে দেখি আমরা যদি ভাগ করি কি পাই, যে আমরা এটাকে 25 একে 25 আর 5 25 হচ্ছে 625, অর্থাৎ এটারও ভাগফল কিন্তু 1/5। তো আমরা সহজেই বুঝে গেলাম এটার সাধারণ অনুপাত হচ্ছে 1/5। তো স্বাভাবিকভাবে এখানে 625 আছে, তার সাথে যদি দেখো আমরা এখন এটা কিভাবে আসছে খেয়াল করো, এই যে 625 এর সাথে যখন আমরা 1/5 গুণ করব, কাটাকাটি করলে কত আসবে, এখানে আসবে 25। আবার 25 আছে, এটাকে 1/5 দ্বারা যখন কাটাকাটি করব, 5 5 25। তো 5-এর সাথে যখন আমরা যদি এটাকে এখানে করি, দেখো যে আমরা এটা একটু মুছে নিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। একটু মুছে নিলাম, সময় নিল একটু বোঝার জন্য, একটু মুছে নিলাম। দেখো প্রথম থেকে আমরা এটা একটা করি, আমাদের সাধারণ অনুপাত হয়েছে কত, 1/5। তো 625 যখন আমরা পাইছি, এটাকে 1/5 দ্বারা যখন গুণ করব, আমরা পাবো কত, 25। এই হলো আমরা 25টা পাইলাম। আবার এই 25কে যখন 1/5 দ্বারা আমরা গুণ করব, 5 5 25, এখানে কত পাইলাম, এই যে 5 পাইলাম। আবার 5কে যখন 1/5 দ্বারা গুণ করব, তাহলে 5 আর 5 কাটা, কত পাইলাম, 1। তার মানে এখানে উত্তর হবে কত, 1। আবার 1-এর সাথে যখন 1/5 দ্বারা গুণ করব, পাবো 1/5, অর্থাৎ এখানে 1/5। আবার 1/5কে যখন 1/5 দ্বারা গুণ করব, তার মানে এখানে কত আসবে, 1/25। তাহলে এখানে উত্তর হচ্ছে 1/25। এভাবে চলতে থাকবে। তো দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে তো খুবই ভালো। তো চলো আমরা পরের ধাপে চলে যাই। আচ্ছা, এখন এখানে যেটা বলছে যে একটু আগে তো আমরা এই মানগুলো বসাইছি, তাই না, এই যে মানগুলো যে আমরা পাইছি, তো আমাদেরকে বলছে তোমরা তো পরবর্তী 3টি পদ খুব সহজেই বের করতে পারলে, কিন্তু তোমাকে যদি 50তম অথবা 100তম পদ নির্ণয় করতে বলে, তুমি কি এভাবেই একটি একটি করে নির্ণয় করবে? ভেবে দেখো তো কাজটি সহজ হবে কিনা। আমরা 2টা 3টা 4টা 5টার জন্য হয়তো এইভাবে বের করতে পারবো, কিন্তু যখনই আমরা বড় সংখ্যা বের করতে যাব, তখন আমাদেরকে জানতে হবে যে n-তম পদের মান কিভাবে বের করতে হয়। আমরা জানি যে গুণোত্তর অনুত্তরের ক্ষেত্রে a × r⁴ কি, a × r⁴ n-1, এটা আমাদের জানা থাকতে হবে। তো এক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমরা এই যে 6, 18, 54, এটার ধরো আমরা 50তম পদের মান বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? দেখো, এ হচ্ছে প্রথম পদ কত, 6, আমরা লিখলাম ইনটু, আর হচ্ছে সাধারণ অনুপাত কত পাইছি আমরা, 3, আমরা লিখলাম হচ্ছে 3, টু দি পাওয়ার n কত, n হচ্ছে এখানে 50, মাইনাস হচ্ছে 1। তাহলে এখন অঙ্কটা যদি আমরা এইভাবে করি যে 6 × 3⁴⁴⁹। এখন এই যে 3⁴⁴⁴ বের করতে গেলে কি করতে হবে, অবশ্যই আমাদের ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে। তো খেয়াল করো, 3 তারপরে হচ্ছে কত, 49, কত পাচ্ছি আমরা, বিশাল একটা সংখ্যা
আমরা পাচ্ছি, তার সাথে আমাদের কি করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। ওকে, এবং এখানে কিন্তু আমরা একটা বিশাল মান পাচ্ছি, কিন্তু যাই পাই না কেন আমাদের কিন্তু এইভাবেই অঙ্কটা করতে হবে। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরের পৃষ্ঠা অর্থাৎ 42 নম্বর পৃষ্ঠার গুরুত্বপূর্ণ কিছু কাজ করব। দেখো এখানে লেখা আছে যে আমরা এটা একটু বড় করে করি, তার থেকে ভালো আমরা একটু বড় করে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে লেখা আছে যে লিলির সাপ্তাহিক সঞ্চয়ের অনুক্রম, অর্থাৎ লিলি নামক একজন মেয়ে যিনি কি করে প্রতি সপ্তাহে কিছু টাকা সঞ্চয় করেন। তো প্রথম সপ্তাহে লিলি 5 টাকা, তারপরে সপ্তাহে 10 টাকা, তারপরে সপ্তাহে 20 টাকা, তারপরে সপ্তাহে 40 টাকা। তাহলে লিলি 1 বছরে বা 52 সপ্তাহে তাকে কত টাকা সঞ্চয় করবে? এখন কথা হচ্ছে, লক্ষ্য করো যে প্রথমে হচ্ছে 5 টাকা, তারপরে হচ্ছে 10 টাকা, তারপরে হচ্ছে 20 টাকা, তারপরে হচ্ছে 40 টাকা। এখন দেখো 5 দোকানে 10 আসছে, 10 দোকানে 20 আসছে, 20 দোকানে 40 আসছে, অথবা 40কে 20 দ্বারা ভাগ করলে 2 হবে, 20কে 10 দ্বারা ভাগ করলে 2 হবে, 10কে 5 দ্বারা ভাগ করলে 2 হবে। এখন এটা হলো প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ। পঞ্চম সপ্তাহে নয় আমরা পাইলাম হলো 80 টাকা, ষষ্ঠ সপ্তাহে আমরা পাইলাম 160 টাকা। তো এরকম করে 52 সপ্তাহ পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে গেলে বিশাল একটা অঙ্ক দাঁড়াবে। সেক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের মতন কাজ হচ্ছে যে an অর্থাৎ nতম পদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে a1 r⁻n-1 বিবেচনা করে অঙ্কটা করা। তাহলে দেখি আমরা কিভাবে অঙ্কটা দাঁড়ায়। আমাদেরকে যদি এখানে বলছে যে হিসাবটি ঝটপট করে সিদ্ধান্ত গ্রহণ করো, তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের এ কত, এ হচ্ছে প্রথম পদ, সেটা হলো 5 টাকা, তাই তো। আর হচ্ছে সাধারণ অনুপাত, সেটা কত? দেখো এখানে 40কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, অথবা 20কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, অথবা 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, উত্তর কিন্তু একই হবে, সেটা হচ্ছে 2। অর্থাৎ এখানে সাধারণ অনুপাত হচ্ছে 2। তো সূত্রটাতে যদি আমরা এই মানটা বসাই, কি দাঁড়াচ্ছে দেখো, এ 52, তাই না, কারণ 52 সপ্তাহ। এখন a1 কত, a1 হচ্ছে গিয়ে a1 এর জায়গায় লিখবো আমরা হচ্ছে 5 গুণ আর কত, সাধারণ অনুপাত আমরা পাইছি 2, টু দি পাওয়ার n কত, n হচ্ছে 52 মাইনাস 1, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 51, এটা আমরা পাইছি। এটাই কিন্তু আমাদের উত্তর, কারণ 2 টু দি পাওয়ার 51 হচ্ছে বিশাল একটা সংখ্যা, এত কিছু আমাদের লেখার প্রয়োজন নেই, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি এই ধরনের অঙ্কগুলো যদি আসে আমরা নিশ্চয়ই পারবো। তো চলো আমরা আরও একটু পড়াশোনা করার চেষ্টা করি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা আমরা একটু কাজ করব। যেটা লেখা আছে যে ধরো তুমি একটি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব। কাজটি করে তুমি প্রথম মাসে আয় করেছো 4000 টাকা, পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের 5% আয় বৃদ্ধি পাবে, 10তম মাসে তোমার আয় কত হবে? লক্ষ্য করো এখানে একটা বিষয় আছে, আমাদের প্রথম মাস হচ্ছে আমরা পাচ্ছি 4000 টাকা, তাই তো। এবং এরপরের মাসে কি হয়েছে, যে পূর্ববর্তী যে মাসটা আছে তার 5% করে বৃদ্ধি পাইছে, অর্থাৎ এখানে আমাদের 5% বৃদ্ধি পাইছে। তো এইটাকে যদি আমরা 5% করি, অর্থাৎ 5/100, তাহলে 0 আর 0 কাটা, 0 0 কাটা, 4 5 কত, 4 5 হচ্ছে 20, এখানে 0, অর্থাৎ 200 টাকা বাড়ছে। তাহলে দ্বিতীয় মাসে এটা কত হবে? দ্বিতীয় মাসে এটা হবে হচ্ছে 4000 যোগ 200, মানে হচ্ছে 4200। তৃতীয় মাসে এটা কত হবে? এই যে 4200-র সাথে হবে কি আবারও 5% বৃদ্ধি পাবে, অর্থাৎ 5/100, 0 0 কাটা, এখানে কত আসছে, 4 5 দোকানে 10-এর 0, 4 5 20, 20 আর 1 21, অর্থাৎ এখানে 4200-র সাথে আরও যোগ হবে 210 টাকা, অর্থাৎ 0 1 4 আর হচ্ছে 4, হয়ে গেল কত, 4410।
এখন এরকম করে কি আমরা সারাদিন ধরে বা 10 মাস ধরে করতে থাকব? না, আমাদের কিন্তু এটা করার প্রয়োজন নেই। কারণ আমরা যদি একটু পৃষ্ঠাটা উল্টাই তাহলে কিন্তু আমরা একটা সিকোয়েন্স দেখতে পাবো। এই হচ্ছে আমাদের উদাহরণটা, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন বইতেই দেওয়া আছে যে চলো আমরা সমাধানটা একটা তালিকা পদ্ধতিতে করি। লক্ষ্য করো, এখানে প্রথম মাসে আমাদের আসছে 4000 টাকা, তারপর আসছে 4200 টাকা, তারপর আসছে 4410 টাকা। এখন আমরা লক্ষ্য করো যে এটা কিন্তু একটা সিকোয়েন্স হয়েছে। কেমন সিকোয়েন্স? দেখো, এই যে 4410কে আমরা যদি 4200 দ্বারা ভাগ করি, এই 00 কাটা আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই তাহলে কি পাচ্ছি আমরা একটু দেখি। যে 441 ভাগ 420 আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 1.05। ইভেন 4200কে যখন আমরা এই যে 4000 দ্বারা ভাগ করব তখনও কিন্তু আমাদের আসবে 1.05। তাহলে দেখো আমরা কিন্তু একটি সাধারণ অনুপাত r সমান 1.05 পেয়ে গেলাম। তাহলে আমাদের যখন 10তম মাসের কথা আসবে আমরা সহজে কি করতে পারবো? a ইন্টু r টু দি পাওয়ার n-1 সূত্র ব্যবহার করে কাজটা করতে পারবো। কিভাবে? a এর মান কত? প্রথম মাস অর্থাৎ প্রথম পদ 4000 গুণ r হচ্ছে সাধারণ অনুপাত, সেটা হচ্ছে 1.05 টু দি পাওয়ার n মানে 10 সপ্তাহ বা 10 মাস যাই বলি না কেন, 10 - 1। এখন এই যে 4000 গুণ 1.05 টু দি পাওয়ার 9, দেখো এটাই কিন্তু এখানে করছে এবং ফাইনালি যে টাকাটা আসছে সেটা হচ্ছে 6205.31 টাকা। যেহেতু ফ্র্যাকশন আছে সুতরাং আমরা লিখতে পারি এটা প্রায়। তো এভাবে এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু বড় বড় অঙ্ক খুব দ্রুত এবং সহজে করে ফেলতে পারবো। ওকে, আমরা এখন আজকের ভিডিওর অর্থাৎ 42 নম্বর পৃষ্ঠার শেষ অংশটুকু করব। এটা ঠিক 42 না, এটা হচ্ছে গিয়ে 43 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে পেজ, আমরা এখানে না লিখি, আমরা এটা লিখতে পারি এখানে, যে এটা হচ্ছে পেজ 43। পেজ 43-তে শেষের অংশটুকুতে লিখছে যে মাথা খাটাও। কি খাটাবো? এখানে লেখা আছে x+6, x+12, x+15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। এখানে আবার বলে দিচ্ছে যে ABC গুণোত্তর হলে, একটু আগে আমরা শিখছি যে a b c সাধারণ অনুপাত বের করতে হলে কি করতে হবে? প্রথমে c কে b দ্বারা ভাগ করতে হবে, তারপর b কে a দ্বারা ভাগ করতে হবে এবং এই দুইটা হচ্ছে সমান। তার মানে কি দাঁড়াচ্ছে? b আর b গুণ করে আসতেছে b স্কয়ার আর এদিকে আসতেছে a c। সেম কাজটা আমরা এখন এইটার ক্ষেত্রে করব। তো এখানে x+6, x+12, x+15, এখানে এটা হলো a, এটা হলো b, এটা হলো c। তো নিয়ম অনুযায়ী b/a অর্থাৎ x+12 ডিভাইডেড x+6 ইকুয়ালস টু, এখানে c/b, c হচ্ছে x+15 ডিভাইডেড কত? b, b হচ্ছে x+12। এটা আমরা করে ফেললাম। এখন দেখো এই যে b স্কয়ার ইকুয়ালস টু ac, সুন্দর করে এটাও কিন্তু x+12 হোল স্কয়ার ইকুয়ালস টু ac অর্থাৎ x+15 ইন্টু x+6। এখন এখান থেকে আমাদের কি করতে হবে? x এর মান বের করতে হবে। তো x এর মানটা বের করতে গেলে আমরা কি করতে পারি? লক্ষ্য করো, এটাকে যদি আমরা a + b হোল স্কয়ারের সূত্র নেই, আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 12 প্লাস 12 স্কয়ার। ওকে, আর এইটাকে আমরা কি করতে পারি? লিখতে পারি যে x স্কয়ার প্লাস 6x প্লাস 15x প্লাস 6 15 90। আমরা জাস্ট কি করলাম? এটার সাথে এটা গুণ করলাম। এখন এখানে কি আসতেছে? x স্কয়ার প্লাস 12 দোকানে 24x প্লাস 12কে স্কয়ার করলে 144। আর এখানে কি আসতেছে? x স্কয়ার প্লাস 15 আর 6 হচ্ছে 21x প্লাস হচ্ছে 90। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি,
সেটা হচ্ছে পুরো বিষয়টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে আসতেছে যেটা এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, আর এদিকে হচ্ছে প্লাস 24x আর এদিকে 21xকে পক্ষান্তর করলে মাইনাস 21x ইকুয়ালস টু, আর একটা জিনিস হচ্ছে কি আমরা যেটা ধ্রুবক আছে অর্থাৎ 90 এবং 144 এটাকে যদি এভাবে রাখি যে 90 আর 144কে যদি পক্ষান্তর করি আসতেছে 144। এখানে এক্স স্কোয়ার কাটা, অর্থাৎ আমরা পাচ্ছি 24x থেকে 21x যদি বাদ দেই পাবো হচ্ছে 3x, আর এখানে 144 থেকে যদি 90 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 54, আর এদিকে যেহেতু 144 হচ্ছে বড় সুতরাং এটা হচ্ছে মাইনাস, বা x সমান হচ্ছে মাইনাস 54 ডিভাইডেড 3। তো কত আসতেছে 3 18 54 অর্থাৎ মাইনাস 18। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো যে আমাদের যদি নিয়ম জানা থাকে আমরা কিন্তু সহজেই অঙ্কগুলো করতে পারি। তো সপ্তম পর্ব শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে অর্থাৎ অষ্টম পর্বে আমরা বইয়ের একক কিছু কাজ করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।